শুভ অপরাহ্ন সকলকে। জেবিএনএসটিএস এবং বিজ্ঞান প্রসারের পক্ষ থেকে আমরা সবাইকে জানাই সদর আমন্ত্রণ। জেবিএনএসটিএস এবং বিজ্ঞান প্রসারের যৌথ উদ্যোগে যে সাপ্তাহিক অনুষ্ঠান আমরা পরিচালনা করে থাকি তার আরেকটি পর্ব আমরা আজকে কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আজকের বক্তা মিস পরিচিতি সাহা। তিনি বর্তমানে বিশ্বভারতীর বিনয় ভবনের সহকারী অধ্যাপিকা। মিস সাহা শ্রী শ্রী বিশ্ববিদ্যালয় থেকে ন্যাচুরোপ্যাথি এবং ইয়োগিক সায়েন্সে স্নাতক করার পর স্বামী বিবেকানন্দ যোগা অনুসন্ধানা সংস্থান থেকে যোগা থেরাপিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর পিএইচডি ডিগ্রির জন্য তিনি আইআইটি বারাণসীতে তার নাম নথিভুক্ত করেন। স্নাতক ডিগ্রি লাভের সময় তিনি প্রথম স্থান অধিকার করেন এবং স্বর্ণ পদক পান। এছাড়াও বিভিন্ন ওয়ার্কশপে তিনি উপস্থাপনা করেছেন। যোগব্যায়ামের উপযোগিতা সম্পর্কে বিভিন্ন জায়গায় তিনি বক্তৃতাও দিয়েছেন। মিস সাহাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমি আপনাদের হোল টিমকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাকে ইনভাইট করার জন্য ফর দিস ওয়েবিনার। আজকের ওয়েবিনার অবজেক্টিভ হচ্ছে আমরা বেসিক্যালি এটা দেখব যে আমরা যোগা প্র্যাকটিসেস গুলো করছি তার সাইকোফিজিওলজি মানে সিম্পল ভাবে আমাদের প্র্যাকটিসেস যোগিক টেকনিকস করছি তার আমাদের মনের আর শরীরে আমাদের কি প্রভাব ফেলছে। ম্যাডাম বলছি আপনার নেটওয়ার্কে কিছু সমস্যা হচ্ছে, মানে শোনা যাচ্ছে না খুব একটা। স্যার ভিডিও অফ করলে ক্লিয়ার আসছে কি? হ্যাঁ এখন ক্লিয়ার আসছে। তো ওকে, তাহলে আমি ভিডিও অফ করে তাহলে ডেলিভার করব লেকচার, বিকজ আমার এখানে একটু নেটওয়ার্ক ইস্যু আছে। হ্যাঁ তাহলে সেটাই, কোনো অসুবিধা নেই। ওকে, সো আজকে আমরা এই ওয়েবিনারে আমরা মেইনলি এটাই দেখব যে আমরা যে যোগা প্র্যাকটিসেস যেগুলো করছি সেগুলোর আমাদের শরীর আর মনে কি প্রভাব আসছে, মানে সেই যোগা প্র্যাকটিসেস এর গুলো সাইকোফিজিওলজি কি। সাইকো হচ্ছে আমাদের সাইকি কথা থেকে আসছে, যার মানে হচ্ছে মন, এন্ড ফিজিওলজি হচ্ছে আমাদের বডি ফাংশনস, আমাদের শরীরে যে বডি ফাংশনস গুলো আছে তার উপর যোগিক প্র্যাকটিসের কি প্রভাব। তো সবচেয়ে আগে যোগিক প্র্যাকটিসের কথা বলার আগে আমাদের আগে বুঝতে হবে যে যোগা কি। বিকজ সাধারণত আমরা যোগা মানে এখন যোগা যে টার্মটা আছে, যোগ যে টার্মটা আছে সেটা খুবই পরিচিত, সবার জন্য খুবই পরিচিত। আর সাধারণত আমাদের মাথায় যখনই আমরা যোগা কথাটা বলি, যোগা বললে সাধারণত আমাদের মাথায় আসে আসন, প্রাণায়াম, মুদ্রা, বন্ধা, ধ্যান, ধারণা, যোগ নিদ্রা, এইসব কনসেপ্ট গুলোই আমাদের সাধারণত মাথায় আসে। বাট এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ধারণা যে আসন, প্রাণায়াম, মুদ্রা, বন্ধা এগুলো যে আমরা প্র্যাকটিস করছি এগুলো আসলে যোগা নয়। বিকজ আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে হ্যাঁ আমি যোগা প্র্যাকটিস করছি মানে হচ্ছে সে বলবে যে আমি আসন প্রাণায়াম মুদ্রা বন্ধা প্র্যাকটিস করছি। বাট আমাদের সবচেয়ে আগে এই ক্লিয়ার হতে হবে যে যোগ আসলে কি। যদি আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা যদি যোগা না হয় তাহলে আসলে যোগা টার্মটা কি। তো মহর্ষি পতঞ্জলি, যাকে যোগার জনক বলা হয়, ফাদার অফ যোগা, যিনি হচ্ছে যোগ সূত্রাস লিখেছিলেন, 195 যোগ সূত্রাস লিখেছেন। মহর্ষি পতঞ্জলি একটা সিম্পল ডেফিনেশন দিয়েছে যোগার ব্যাপারে। উনি বলেছে যোগা চিত্ত বৃত্তি নিরোধः। যোগের ডেফিনেশন কি না, যোগের ডেফিনেশন হচ্ছে চিত্তা বৃত্তি নিরোধ। চিত্তার মানে হচ্ছে মন, চিত্তা সংস্কৃতে যাকে মন বলা হয়। বৃত্তি মানে হচ্ছে মনের যে যত মেন্টাল প্রসেস, যত থট প্রসেস, আমরা যা কিছু চিন্তা ভাবনা করছি, আমাদের মনে যাই কিছু বিচার আসছে না কেন, সে খারাপ বিচার হোক ভালো বিচার হোক, যে ধরনেরই বিচার আসুক,
আমাদের ইমোশনস, সমস্ত কিছু নিয়ে হচ্ছে মেন্টাল প্রসেস। আমরা যে কিছু ব্যাপারে ভাবছি, কিছু অ্যানালাইজ করছি, কোনো প্ল্যানিং করছি, কোনো ডিসিশনস নিচ্ছি, সমস্ত কিছু হচ্ছে আমাদের মেন্টাল প্রসেসে আসছে। সো এই সমস্ত মেন্টাল প্রসেসকে বলা হচ্ছে এখানে বৃত্তি। আর নিরোধ, নিরোধ মানে হচ্ছে স্টপ করা, বন্ধ করা, বা সেটার উপর মাস্টারি পাওয়া, সেটাকে বশ করা, কন্ট্রোল করা। তো এখানে মহর্ষি পতঞ্জলি বলেছেন যে যোগা মানেই হচ্ছে চিত্তার যে মনের যে যত বৃত্তিগুলো আছে, মনের বৃত্তিগুলোকে কন্ট্রোল করা বা নিরোধ করা, সেই স্টেটটা হচ্ছে যোগ। তো যোগা ইজ বেসিক্যালি, যোগা হচ্ছে একটা স্টেট। কোন স্টেট না, এটা হচ্ছে চিত্তা বৃত্তি নিরোধ করার স্টেট। মানে আমাদের মনের যে থট প্রসেস গুলো আছে, যা চিন্তাধারা আছে, সেটার উপর সেটার উপর কন্ট্রোল পাওয়া। সো এটাই হচ্ছে আসলে যোগার মানে, অ্যাজ পার মহর্ষি পতঞ্জলি। নাও কোয়েশ্চেন কামস, এবার এটা প্রশ্ন উঠতে পারে যে আমরা এই স্টেটটাকে কিভাবে অ্যাচিভ করব, কিভাবে এই স্টেটটাকে প্রাপ্ত করব। না, সবচেয়ে আগে আমাদের এটা চিন্তা করতে হবে যে আমাদের যে থট প্রসেস গুলো আছে, থট প্রসেস গুলোকে কন্ট্রোল করার আগে, বিচারধারাকে কন্ট্রোল করার আগে আগে আমাদেরকে সেই থটস গুলোকে চ্যানেলাইজ করতে হবে, সেই চিন্তাধারাকে চ্যানেলাইজ করতে হবে। কারণ আমাদের যে মাইন্ড আছে, আমাদের মনের স্বভাবই হচ্ছে অলওয়েজ ডাইভার্টেড হতে থাকা। বিকজ আপনি দেখবেন যে বেশিরভাগ সময় আমাদের মন হয় ফিউচারে থাকে, নালে পাস্টে থাকে, হয় ভবিষ্যতে ঘুরে বেড়ায়, নালে ভূতকালে ঘুরে বেড়ায়। আমাদের মন কোনো সময় মানে প্রেজেন্ট মোমেন্টে খুব কমই থাকে, ঠিক আছে? তো সেই জন্যই বলছি যে আমাদের মনের যে থট প্রসেস গুলো আছে, থট প্রসেস অলওয়েজ আমাদের স্ক্যাটার্ড থাকে, আমাদের চিন্তাধারা অলওয়েজ এখানে ওখানে ঘুরে বেড়ায়। যেমন ধরুন যে আপনারাও আজকে হয়তো ওয়েবিনারে বসে আছেন, বাট অনেকে হয়তো বলতে পারেন যে আমার এই কাজটা বাকি থেকে গেছে, বা আমাকে এরপরে এখানে যেতে হবে। এর মানে কি না, আমাদের মন এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, আমাদের মনের স্বভাবই ওটা। আর সেই জন্যই আগে এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের যে থট প্রসেস গুলো, চিন্তাধারাগুলো বিভিন্ন দিকে স্ক্যাটার্ড হয়ে আছে, সেটাকে আগে চ্যানেলাইজ করা, সেটাকে আগে একত্রিত করা। তাহলে যদি আমাদের এই থট প্রসেস গুলো চ্যানেলাইজ করতে পারি আমরা, তাহলে কি হবে না, তখন আমরা ধীরে ধীরে আমরা সেই স্টেটটা, যোগের যে স্থিতি আছে, সেই যোগের স্থিতিটা অ্যাচিভ করতে পারবো, না আমরা নিজেদের বিচারধারার উপর কন্ট্রোল পেতে পারবো। আপনি এর একটা ছোট্ট এক্সাম্পল আপনি নিতে পারেন। যেমন হয়তো আপনারা সবাই ফিজিক্সে পড়েছেন, 9-10 ফিজিক্সে আমরা সবাই পড়েছি একটা এক্সপেরিমেন্টের কথা, যে আমরা যদি কোনো পিস অফ পেপার যদি আমরা রোদের মধ্যে রেখে দিই, তো তখন কি হয়, পেপারটা কিছু হয় না। বাট যদি আমরা পেপারের উপর একটা ম্যাগনিফাইং গ্লাস রেখে দিই, তখন কি হয় না, পেপারটার উপর ম্যাগনিফাইং গ্লাস রেখে দিলে তখন সে পেপারটা জ্বলে যায়। কারণ ম্যাগনিফাইং গ্লাস কি করে, সূর্যের যত রেজ আছে সবগুলোকে একটা পয়েন্টে ফোকাস করে নেয়, সমস্ত সূর্যের রেজকে একটা পয়েন্টে ফোকাস করে, যার কারণে সূর্যের যে রেজ গুলো আছে সব একত্রিত হয়ে, সব ইউনাইট হয়ে খুব বেশি পাওয়ারফুল, খুব শক্তিশালী হয়ে যায়, যার কারণে ওর শক্তি এত বেশি বেড়ে যায় যে সে একটা ছোট্ট পেপারকেও জ্বালিয়ে দিতে পারে। আর সেম জিনিস আমাদের মনের সাথে হয়। ইউজুয়ালি আমাদের যে চিন্তাধারা, বিচারধারা, এইগুলো সব হচ্ছে এক একটা শক্তি, এগুলো সব হচ্ছে এক একটা শক্তি। বাট এই শক্তিগুলো আমাদের চারিদিকে ডিসপার্সড আছে, সব ডিস্ট্রাক্টেড আছে। আমরা যদি এই সমস্ত চিন্তাধারা, সমস্ত থট প্রসেসকে এক জায়গায় একত্রিত করতে পারি, তাহলে কি হবে, সেই চিন্তাধারার অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে।
And যার কারণে আমরা যে কাজ অ্যাচিভ করতে পারি না কেন আমরা সমস্ত কাজ অ্যাচিভ করতে পারবো, বিকজ আমাদের শক্তি এত বেড়ে যাবে। তো সেই জন্যই মহর্ষি পতঞ্জলি বলছে যে আমাদের সবচেয়ে আগে নিজের বিচারধারাকে কন্ট্রোল করা উচিত, বিচারধারাকে চ্যানেলাইজ করা উচিত। যদি আমরা নিজেদের বিচারধারাকে চ্যানেলাইজ করতে পারি তাহলেই আমরা যোগের যে স্থিতি আছে সেই যোগের স্থিতিকে আমরা অ্যাচিভ করতে পারবো। তো এবার আমরা কিভাবে এই বিচারধারাকে চ্যানেলাইজ করব না, তার জন্য মহর্ষি পতঞ্জলি কিছু কিছু টেকনিক্স বলেছেন। শুধু মহর্ষি পতঞ্জলি না, বিভিন্ন যে আমাদের যে যোগ শাস্ত্র আছে, যেমন হঠ যোগ আছে, ঘেরেন্ড সংহিতা আছে, হঠ রত্নাবলী আছে, তারপরে ভগবত গীতা আছে, যত সমস্ত আমাদের গ্রন্থ আছে, যত যোগ শাস্ত্র আছে, উপনিষদ আছে, সব যোগ শাস্ত্রে কিছু কিছু আমাদের টেকনিক্স বলেছেন। আর এই টেকনিক গুলো ডিফার করে পার্সন টু পার্সন। আমরা এটা বলতে পারি না যে সবার জন্য একটাই টেকনিক প্রযোজ্য। হতে পারে যে আমার যদি প্রাণায়াম স্যুট করে তাহলে অন্য কারো হয়তো আসন স্যুট করতে পারে, আমার যদি মন্ত্র স্যুট করে তাহলে হয়তো অন্য কারোর নাথ যোগ স্যুট করতে পারে। তো সেই জন্য সবার জন্য আলাদা আলাদা টেকনিক্স আছে। আর এই সমস্ত টেকনিকই কি করে না, এই সমস্ত টেকনিক হচ্ছে যোগিক টেকনিক্স। এই কারণেই যোগিক টেকনিক বলা হয়েছে, যোগিক প্রক্রিয়া বলা হয়েছে, বিকজ এই সমস্ত টেকনিক্স আমাদের সেই যোগার যে স্থিতি আছে সেই যোগার স্থিতিকে অ্যাচিভ করতে সাহায্য করে। সেই কারণেই এগুলো হচ্ছে যোগিক টেকনিক্স। যেমন আমাদের মহর্ষি পতঞ্জলি বলেছেন অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন। অষ্টাঙ্গ যোগ হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। যম হচ্ছে কিছু সোশ্যাল রুল, কোড অফ কন্ডাক্ট, যেমন হচ্ছে অহিংসা পালন করা, সত্য কথা বলা, ব্রহ্মচর্য পালন করা, আস্তেয়া মানে কোনো কিছু চুরি না করা, এগুলো হচ্ছে আমাদের যমে পড়ে। নিয়ম হচ্ছে অলওয়েজ মানে স্বচ্ছতা রাখা, স্বচ্ছতা রাখা, অলওয়েজ একটা সন্তুষ্ট মনে থাকা, নিজের প্রতি স্বাধ্যায় করা, অ্যান্ড ঈশ্বর প্রণিধানা, দ্যাট ইজ নিজের ঈশ্বরের প্রতি পুরো সমর্পণ ভাব। এইগুলো হচ্ছে আমাদের নিয়মে আসে। আসন হচ্ছে, আসন যেমন হচ্ছে কিছু ফিজিক্যাল পোস্টার্স যেগুলো আপনারা দেখে থাকবেন, আসন আপনারা অনেকেই পরিচিত। তারপরে হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম হচ্ছে নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করা, নিজের নিঃশ্বাস প্রশ্বাসকে রেগুলেট করা। প্রত্যাহার হচ্ছে নিজের আমাদের যে 10টা ইন্দ্রিয় আছে, 10টা জ্ঞানেন্দ্রিয়, 10টা কর্মেন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয়ের প্রতি বশ থাকা, 10টা ইন্দ্রিয়ের প্রতি কন্ট্রোল থাকা। বিকজ আমাদের যদি ইন্দ্রিয়ের প্রতি কন্ট্রোল না থাকে তাহলে কি হয়, আমাদের মাইন্ড অলওয়েজ সেন্স অবজেক্টের পেছনে ছুটে যায়। সেন্স অবজেক্টস হচ্ছে যে ইন্দ্রিয়াস গুলো যেগুলো ভোগ করে। ফর এক্সাম্পল, যেমন আমাদের আইজের জন্য, আমাদের চোখের জন্য সেন্স অবজেক্ট হচ্ছে দৃশ্য, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। নাকের জন্য সেন্স অবজেক্ট হচ্ছে স্মেল, সেন্স অফ স্মেল। সো না হলে কি হয়, আমাদের ইন্দ্রিয়াস গুলো এই সেন্স অবজেক্টস এর পেছনে ছুটে বেড়ায়, যার কারণে আমাদের অর্ধেক এনার্জি সেখানেই ওয়েস্ট হয়ে যায়। সেই কারণে যোগের মেন অবজেক্টিভ হচ্ছে আমাদের এনার্জিকে কনজার্ভ করা। আমাদের এনার্জিকে এই কারণে কনজার্ভ করতে হবে যাতে আমাদের যে রিকোয়ার্ড গোল আছে আমরা সেটাকে পূরণ করতে পারি, আমাদের যে রিকোয়ার্ড গোল আছে সেটাকে আমরা পৌঁছতে পারি। দ্যাটস ওয়াই আমাদের এনার্জিকে কনজার্ভ করা। সো দ্যাটস ওয়াই প্রত্যাহার হচ্ছে নিজের ইন্দ্রিয়ের ওপর বশ থাকা, মানে কোনো কিছু কাজই অতি না করা। যেমন ধরে নিন যে ওভার ইটিং, কেউ হয়তো খেতে ভালোবাসে তো সবসময় খেতেই থাকছে। এটা কেন হয় না, তার সেন্স অফ টেস্টের ওপর কন্ট্রোল নেই, তার জিভের ওপর কন্ট্রোল নেই। সেই কারণে ইন্দ্রিয়ের ওপর কন্ট্রোল থাকা, দ্যাট ইজ প্রত্যাহার। ধারণা হচ্ছে কনসেন্ট্রেশন,
কোনো কিছুর প্রতি যা কিছু কাজই আপনি করছেন না কেন, ছোট থেকে ছোট কাজ, সেটাকে পুরো ফোকাসের সাথে, পুরো কনসেন্ট্রেশনের সাথে করা, সেটা হচ্ছে ধারণা। এন্ড ধ্যান হচ্ছে মেডিটেশন, ধ্যান অ্যান্ড সমাধি। সমাধি হচ্ছে আলটিমেট গোল অফ যোগা, সেটাই হচ্ছে যোগার আসল গোল। সো মহর্ষি পতঞ্জলি বলেছেন, এই অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন। তারপরে ভগবত গীতাতে বলা আছে জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি যোগ, রাজযোগ। জ্ঞান যোগ হচ্ছে যারা হচ্ছে একটু হাইলি ইন্টেলেকচুয়াল পার্সন, যারা হচ্ছে একটু পড়তে টড়তে ভালোবাসেন, তাদের জন্য প্রেফারেবল হচ্ছে জ্ঞান যোগ। কর্মযোগ হচ্ছে যারা হচ্ছে একটু হাইপার অ্যাক্টিভ পার্সন আছে, যারা একটু চঞ্চল, কেউ বসতে পারে না চুপ করে, আর যে অলওয়েজ কাজ করতে পছন্দ করে, খুব বেশি উৎসাহী, তাদের জন্য কর্মযোগ। ভক্তি যোগ হচ্ছে যারা হচ্ছে একটু ইমোশনাল পার্সন, একটু সেন্সিটিভ, একটু ইমোশনাল পার্সন, তাদের জন্য হচ্ছে ভক্তি যোগ। এন্ড রাজযোগ, রাজযোগ আমরা এই যে অষ্টাঙ্গ যোগ যে আমরা একটু আগে দেখলাম, এইগুলো হচ্ছে রাজযোগ। তো এই যে যোগার স্থিতিতে পৌঁছানোর জন্য বিভিন্ন স্ক্রিপচার্সে, বিভিন্ন শাস্ত্রে এই কিছু কিছু যোগা টেকনিক্স এর কথা বলা হয়েছে। তো আমরা এখন জাস্ট দেখে নিলাম ইন ব্রিফ যে যোগ যে আছে, যোগ আসলে কি, আর যোগকে অ্যাচিভ করার জন্য কি কি প্র্যাকটিসেস আছে। তো আজকে এবার আমরা মেন টপিকে কথা বলবো যে যোগা প্র্যাকটিসেস এর সাইকোফিজিওলজি কি, না তার মন আর শরীরে কি প্রভাব হয়। এটা আমরা সবাই জানি, বা আমরা এখনো পড়ে এসেছি যে যোগা করলে হয়তো মনের শান্তি আসে, বা শরীর ঠিক থাকে, বা অনেকে হয়তো বলবে যে কারো যদি কোনো রোগ হয়েছে তাহলে সেই ক্ষেত্রে যোগা করা উচিত। বাট সেই যোগ যে আমরা প্র্যাকটিস করছি, এই প্রক্রিয়ার পেছনে এটা কিভাবে কাজ করছে আমাদের শরীরে বা আমাদের মনে, না এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের নিঃশ্বাস। আমরা যদি একটা ছোট্ট আসন বা ছোট্ট প্রাণায়ামও করি, তার মধ্যে সবচেয়ে যেটা আমরা মেন প্রায়োরিটি দিই সবকিছুতে, সেটা হচ্ছে আমাদের ব্রেথ, আমাদের নিঃশ্বাস। আমরা সিম্পলি যখন আসনে হাত ওঠাচ্ছি, আমরা অলওয়েজ এটা বলি যে নিজের নিঃশ্বাসের প্রতি অ্যাওয়্যার থাকো, যে হাত ওঠাতে ওঠাতে নিঃশ্বাস নাও, হাত ছাড়তে ছাড়তে নিঃশ্বাস। কেন? বিকজ আপনি হয়তো দেখবেন, আপনি দেখুন যে আপনার যে মনের স্থিতি, আপনার মনের স্থিতি কমপ্লিটলি আপনার নিঃশ্বাসের উপর ডিপেন্ড করছে। আর আপনার মনের স্থিতি যেমন যেমন চেঞ্জ হতে থাকবে, তেমনি তেমনি আপনার নিঃশ্বাসও চেঞ্জ হতে থাকে। যেমন যখন আপনি খুব বেশি রেগে যান, রাগ উঠলে কি হয়, নিঃশ্বাসে কোনো চেঞ্জ আসে, আমাদের নিঃশ্বাস খুব ফাস্ট হতে থাকে। ঠিক আছে, যখন আপনি খুব বেশি দুঃখে থাকেন, হয়তো কোনো কারণে ডিপ্রেসড হয়ে গেছে, হতাশ বা দুঃখে আছেন, তখন কি হবে, আমাদের নিঃশ্বাস ইররেগুলার হতে থাকে। ঠিক আছে, যখন আপনি খুব বেশি হন, ওই টাইমে কি হয় না, আমাদের নিঃশ্বাস ফাস্ট হতে থাকে। তো আমাদের ইমোশনসের সাথে সাথে আমাদের নিঃশ্বাস চেঞ্জ হতে থাকে। তো সেই কারণে যত মুনি ঋষিরা আছে, মুনি ঋষিরা অলওয়েজ বলে যে নিজের নিঃশ্বাসের প্রতি ধ্যান দাও, নিজের নিঃশ্বাসের প্রতি নিজের সজাগতাকে নিয়ে যাও। তাহলে কি হবে, নিঃশ্বাস হচ্ছে সবচেয়ে ইজি টুল টু কন্ট্রোল ইওর মাইন্ড। ঠিক আছে, আমরা নিজেদের মনকে খুব ইজিলি ভাবে আমরা কন্ট্রোল করতে পারবো। সিম্পলি আপনি যদি কিছুক্ষণ জাস্ট কিছু করতে হবে, আপনি জাস্ট চোখ বন্ধ করে জাস্ট নিঃশ্বাসের প্রতি ধ্যান দিন, জাস্ট কাউন্ট করুন, ব্রিথ ইন এন্ড ব্রিথ আউট 10 back to 0। ঠিক আছে, একটা নিঃশ্বাস নিন আর একটা নিঃশ্বাস ছাড়ুন 10, একটা নিঃশ্বাস নিন আর একটা নিঃশ্বাস ছাড়ুন 9। এইভাবে কাউন্ট করুন সিম্পলি বসে, দেখবেন আপনার মনে একটা বিশাল চেঞ্জ আসবে, আপনার মন শান্ত হয়ে যাবে।
সেই জন্য আমরা যোগাতে সবচেয়ে আগে কি করি, আমরা নিঃশ্বাসকে টুল বানাই নিজের মনকে কন্ট্রোল করার জন্য। তো এবার কোয়েশ্চেন আসছে যে নিঃশ্বাসটা কিভাবে কাজ করছে, ঠিক আছে? তো নিঃশ্বাস হচ্ছে বেসিক্যালি আমাদের, আমরা যখন সিম্পল প্রাণায়াম করছি বা নিজেদের নিঃশ্বাসকে যখন স্লো ডাউন করছি, তখন কি হচ্ছে, ফার্স্ট অফ অল প্রাণায়াম করলে আমাদের লাংস ক্যাপাসিটি বাড়ছে, আমাদের ফুসফুসের ক্যাপাসিটি বাড়ছে। সাধারণত আমাদের লাংস ক্যাপাসিটি হচ্ছে 5 লিটার্স, বাট আউট অফ 5 লিটার্স আমরা মাত্র 500 ml নিঃশ্বাস নিই, বাকি রেস্ট অফ দ্য লাংস এর কোনো কাজই হয় না। সাধারণ নিঃশ্বাসে আমরা মাত্র 5 লিটারের মধ্যে মাত্র 500 ml নিঃশ্বাস নিচ্ছি। সেই 500 ml এর মধ্যে 150 ml আমাদের এয়ার পাইপে থাকছে, উইন্ড পাইপেই থাকছে, আর বাকি শুধু 350 ml আমাদের লাংস পর্যন্ত পৌঁছাবে, ঠিক আছে? তো প্রাণায়ামের মেন অবজেক্টিভ হলো আমাদের লাংস ক্যাপাসিটিকে বাড়ানো। প্রাণায়ামেরও ডিফারেন্ট প্রক্রিয়া আছে, সেই বিভিন্ন প্রক্রিয়া দিয়ে আমরা কি করি না আমাদের লাংস ক্যাপাসিটিকে বাড়াই। বিকজ আমরা যদি আমাদের পুরো লাংসকে ইউজ না করি, পুরো লাংসকে ব্যবহার না করি, তাহলে কি হবে, লাংসের যে ইলাস্টিসিটি আছে, লাংসের ইলাস্টিসিটি শেষ হয়ে যায়, যার কারণে লাংস ড্যামেজ হতে পারে। সেই কারণে আমাদের পুরো যে লাংসের ক্যাপাসিটি সেটাকে ইউটিলাইজ করা উচিত। সেকেন্ড থিং ইজ দ্যাট আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি তখন আমরা পড়েছি বায়োলজিতে আমাদের যে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রাম হচ্ছে একটা মাসল যেটা আমাদের অ্যাবডোমেনের উপরে থাকে। ডায়াফ্রামে আছে, ডায়াফ্রামটা নিচে যায়, আর আমরা যখন নিঃশ্বাস ছাড়ি তখন ডায়াফ্রামটা উপরে আসে। তো ডায়াফ্রামে একটা নার্ভ অ্যাসোসিয়েটেড আছে, সেই নার্ভটাকে বলা হয় ভেগাস নার্ভ। ভেগাস হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। ভেগাস নার্ভ কি করে না আমাদের যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে, আমাদের যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে সেটাকে অ্যাক্টিভেট করে দেয়। বিকজ আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমে দু রকমের নার্ভাস সিস্টেম আছে, সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভ থাকে তখন কি হয় না আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, ঘাম হতে শুরু করে, হার্টবিট ফাস্ট হয়ে যায়, ব্লাড সুগার লেভেল বেড়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, ব্লাড সাপ্লাই বেড়ে যায়। এটা হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভ থাকলে। মানে সিম্প্যাথেটিক হচ্ছে অলওয়েজ একটা উত্তেজনা ক্রিয়েট করে, একটা এক্সাইটেশন ক্রিয়েট করে। আর প্যারাসিম্প্যাথেটিক কি করছে না, প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে সিস্টেমকে কাম ডাউন করে, যেমন হচ্ছে ব্লাড প্রেশার কমিয়ে দেয়, হার্টবিট কমিয়ে দেয়, সিস্টেমকে কুল ডাউন করে, ডাইজেশন প্রসেস ফাস্ট করে দেয়, ব্লাড সুগার লেভেল কমিয়ে দেয়। তো কি হচ্ছে না যখন আমরা প্রপার নিঃশ্বাস নিচ্ছি, প্রপার আমরা ইনহেলেশন এক্সহেলেশন করছি, তখন এই যে ভেগাস নার্ভ আছে, ভেগাস নার্ভ যেটা ডায়াফ্রামে অ্যাসোসিয়েটেড আছে, এই ভেগাস নার্ভটা আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করছে। যার কারণে আমাদের যদি শরীরে বা মনে যদি কোনো উত্তেজনা সৃষ্টি হয় বা রেস্টলেসনেস থাকে, মাইন্ড যদি চঞ্চল থাকে, তখন সেটাকে সে কাম ডাউন করে দেয়। তো এই কারণেই আমরা ব্রেথকে টুল বানাই, এই কারণেই আমরা যোগাতে ব্রেথকে টুল বানাচ্ছি। যে কোনো প্র্যাকটিসই করি না কেন, যদি আমরা আসন করি সেই ক্ষেত্রেও আমরা অলওয়েজ মেক শিওর করি কি আমাদের পুরো ধ্যান যাতে নিঃশ্বাসের প্রতি থাকে, পুরো মন যাতে নিঃশ্বাসের প্রতি থাকে। আমরা যখন প্রাণায়াম করছি, প্রাণায়ামে তো আমরা নিঃশ্বাসকে রেগুলেট করছি, প্রাণায়ামের ডিফারেন্ট প্রক্রিয়া হচ্ছে নিঃশ্বাসকে রেগুলেট করা। যখন আমরা ধ্যান বা ধারণা করছি সেই ক্ষেত্রেও আমরা নিজেদের মনকে নিঃশ্বাসের প্রতি রাখছি। তো এটাই হচ্ছে কারণ যে নিঃশ্বাস হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমকে ব্যালেন্স করতে হেল্প করে। আর নার্ভাস সিস্টেম হচ্ছে শরীরের একটা খুবই গুরুত্বপূর্ণ সিস্টেম, যেটা আমাদের পুরো শরীরকে কন্ট্রোল করে। যদি আমাদের নার্ভাস সিস্টেম ঠিক থাকে তাহলে আমাদের
বাকি যে বডি ফাংশনস গুলো আছে বাকি বডি ফাংশনস গুলো খুব ভালোভাবে কাজ করবে। ঠিক আছে, যেমন হচ্ছে প্রপার হরমোন সিক্রিশন হবে। আর হরমোনস হচ্ছে কিছু কিছু কেমিক্যালস, হরমোন সিক্রিশন প্রপার হয়, নিউরোট্রান্সমিটার প্রপার সিক্রিশন হয়। তো এই যে কিছু কিছু হরমোনস বা নিউরোট্রান্সমিটারস আছে, এগুলো হচ্ছে আমাদের মুডকেও রেগুলেট করে, আমাদের মুডকে রেগুলেট করে, আমাদের থট প্রসেসকেও রেগুলেট করে। ফর এক্সাম্পল আপনি দেখতে পারেন যে একটা প্রাণায়াম আছে ভ্রামরী প্রাণায়াম, যেটা আমরা এবারে প্র্যাকটিক্যাল সেশনে করব। ভ্রামরী প্রাণায়াম, ভ্রামরী প্রাণায়াম করলে কি হয় না, ভ্রামরী প্রাণায়ামের এফেক্ট আমাদের পিনিয়াল গ্ল্যান্ডে হয়। পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেটা হচ্ছে আমাদের মিড ব্রেনে থাকে। তো মিড ব্রেনের আপনি বুঝতে পারেন যে মিড ব্রেন হচ্ছে আমাদের যে আইব্রো সেন্টার আছে, দুটো আইব্রোজ এর মাঝখানের যে পয়েন্টটা, সেটা সোজাসুজি হচ্ছে মিড ব্রেনের লোকেশন। তো পিনিয়াল গ্ল্যান্ডের লোকেশন হচ্ছে সেখানে মিড ব্রেনে। তো যখন আমরা ভ্রামরী প্রাণায়াম করছি তখন আমাদের পিনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভেট হচ্ছে। আর পিনিয়াল গ্ল্যান্ড যদি অ্যাক্টিভেট হয় তো পিনিয়াল গ্ল্যান্ড একটা হরমোন সিক্রিট করে যার নাম হচ্ছে মেলাটোনিন হরমোন। তো এই মেলাটোনিন হরমোন সিক্রিট হলে কি হচ্ছে না, মেলাটোনিনের 4টে কাজ আছে। ফার্স্ট হচ্ছে এটা স্ট্রেস কমাচ্ছে। এখনকার জীবনে দেখবেন যাকেই জিজ্ঞেস করবেন সবাই কোনো না কোনো স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিতে ভুগছে। ঠিক আছে, হয় কেউ ডিপ্রেসড আছে, স্ট্রেসড আছে, টেনসড আছে, নাহলে অ্যাংজাইটিতে ভুগছে। ঠিক আছে, ইন্টেন্সিটি ডিপেন্ড হতে পারে কম বেশি, বাট সবার লাইফে আছে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি। এটা ইনএভিটেবল আর এটা থাকবেই। তো পিনিয়াল গ্ল্যান্ডে যে মেলাটোনিন হরমোন আছে, মেলাটোনিন হরমোন ফার্স্টে আমাদের স্ট্রেস কম করে, সেকেন্ড হচ্ছে স্লিপ ইনডিউস করে, মানে আমাদের ঘুমোতে সাহায্য করে। যাদের দেখবেন যে যারা ইনসমনিয়া, যাদের রাত্রে ঘুম আসে না, তাদের মধ্যে মেলাটোনিন হরমোন সিক্রিশনটা কম থাকে। তো তাদের জন্য ভ্রামরী প্রাণায়াম হচ্ছে খুবই হেল্পফুল। তাদের মধ্যে মেলাটোনিন সিক্রিশন বাড়ায়, যার কারণে মেলাটোনিন হরমোন ঘুম আসতে সাহায্য করে। থার্ড হচ্ছে এটা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে, আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করে, রোগ প্রতিরোধক ক্ষমতাকে বুস্ট আপ করে। অ্যান্ড ফোর্থ হচ্ছে আমাদের শরীরে ন্যাচারাল কিলার সেলস আছে, ন্যাচারাল কিলার সেলসগুলোকে অ্যাক্টিভেট করে। আর ন্যাচারাল কিলার সেলসগুলোর কাজ হচ্ছে শরীরে যে ক্যান্সার সেলসগুলো আছে সেই ক্যান্সার সেলসগুলোকে ডেস্ট্রয় করা, সেগুলোকে মেরে দেওয়া। তো ভ্রামরী প্রাণায়াম সেই জন্য যারা ক্যান্সার পেশেন্টস আছে তাদের জন্যও ভ্রামরী প্রাণায়াম খুব ভালো, বিকজ তাদের মধ্যে ন্যাচারাল কিলার সেলসকেও অ্যাক্টিভেট করে। সো এটা হচ্ছে কিছু এফেক্টস অর বেনিফিটস অফ ডুইং ভ্রামরী প্রাণায়াম। ঠিক এমনি ভাবেই আমরা বিভিন্ন আসন আছে, বিভিন্ন আসনের আলাদা আলাদা বেনিফিট আছে। আমরা একটা দেখলাম ভ্রামরী প্রাণায়াম দেখলাম। এবার আমরা দেখব যে এখানে একটা আসনের এক্সাম্পল নেব। যেমন হয়তো আপনি শুনেছেন বক্রাসন, যদি কেউ নাম শুনে থাকেন, বক্রাসন বলে একটা আসন আছে, বক্রাসন বা স্পাইনাল টুইস্ট। বক্রাসন করলে, বক্রাসন বলা হয় যে এটা যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য বক্রাসন খুব হেল্পফুল। না কেন না, বক্রাসনে হচ্ছে আমাদের যে পেট আছে, পেটে একটা টুইস্ট হচ্ছে। বক্রাসনের পজিশন যদি কেউ দেখে থাকেন তাহলে জানবেন যে বক্রাসনে আমাদের পেটে একটা টুইস্ট হয়। আর ডায়াবেটিসের ক্ষেত্রে হচ্ছে আমাদের যে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াস রোল প্লে করে। প্যানক্রিয়াস হচ্ছে একটা অর্গান আমাদের শরীরে, শরীরের একটা অর্গান। তো এখানে কি করে, বক্রাসন মেনলি আমাদের শরীরের যে মেটাবলিজম আছে সেই মেটাবলিজমকে রেগুলেট করে, সে মেটাবলিজমকে
পরিচালনা করে। সো অর্ধ মৎস্যেন্দ্র আসন বা বক্রাসনের এফেক্ট হচ্ছে আমাদের কমপ্লিট মেটাবলিজমে থাকে। ঠিক এইভাবেই যে বিভিন্ন আসন, বিভিন্ন প্রাণায়াম যে প্র্যাকটিসেস গুলো আছে, এগুলো আমাদের শরীরের মধ্যে শরীরের যে বডি ফিজিওলজি আছে, বডি ফাংশনস আছে, সেগুলোকে প্রপারলি ফাংশন করতে হেল্প করে। যেমন আমরা পড়ছিলাম যে আমাদের ইভেন কি আপনি যে মেডিটেশন বা প্রাণায়াম করছেন, এটা কি করে, কিছু কিছু নিউরোট্রান্সমিটার্স আছে। নিউরোট্রান্সমিটার্স হচ্ছে আমাদের শরীরে যে নার্ভস আছে, সেই নার্ভস গুলো কিছু কিছু কেমিক্যাল সিক্রিট করে, সেগুলোকে নিউরোট্রান্সমিটার্স বলা হয়, যেগুলো আমাদের শরীরেও প্রভাব থাকে, মনকেও প্রভাব করে। তো সেই নিউরোট্রান্সমিটার্স গুলোকে রেগুলেট করে। যেমন আপনি হয়তো শুনে থাকবেন হ্যাপিনেস হরমোনস। তো হ্যাপিনেস হরমোনস কে সিক্রিট করতে হেল্প করে। যারা ডিপ্রেশনে ভুগছে তাদের জন্য কিছু যোগিক প্র্যাকটিসেস আছে। যারা ডিপ্রেশন পেশেন্ট আছে তাদের জন্য যোগিক প্র্যাকটিসেস কিভাবে হেল্পফুল হচ্ছে না, তাদের মধ্যে হ্যাপিনেস হরমোন কে সিক্রিট করতে হেল্প করছে। হ্যাপিনেস হরমোন হলো যেমন আপনার অক্সিটোসিন, ডোপামিন, সেরোটোনিন অ্যান্ড এন্ডরফিনস। তো এই হরমোনস গুলোকে সিক্রিট করতে হেল্প করছে। তো এইগুলো কিভাবে কিভাবে আমাদের শরীরকে এফেক্ট করে না, অক্সিটোসিন রিলিজ তখন হয় না যখন আমরা কারোর প্রতি ভালোবাসা থাকে, কারোর প্রতি একটা অ্যাফেকশন ফিল করি, একটা আদর আদর ভাব ফিল করি, তখন হচ্ছে অক্সিটোসিন রিলিজ হয়। ডোপামিন কখন সিক্রিট হয় না, ডোপামিন তখন সিক্রিট হয় যখন আপনি এক্সারসাইজেস করেন বা আপনার শরীরকে, আপনার মনকে কোনো জিনিস যদি প্লেজার দেয় বা আনন্দ দেয়, সেই ক্ষেত্রে ডোপামিন রিলিজ হয়। সেরোটোনিন রিলিজ হওয়ার ফলে কি হয় না, আমাদের মুডে চেঞ্জ আসে, আমাদের মুড ভালো হয়ে যায়। কোনো সময় দেখবেন যদি আপনার মুডে পরিবর্তন আসে, তো সেই ক্ষেত্রে হচ্ছে সেরোটোনিন রিলিজ হচ্ছে। দেন মেলাটোনিন, এন্ডরফিনস কখন রিলিজ হয় না, এন্ডরফিনস রিলিজ হলে আপনার শরীরে যদি কোনো ব্যথা থাকে সেই ব্যথাকে দূর করে দেয়। বেসিক্যালি এন্ডরফিনসকে পেইন কিলার্স বলা হয়। তো আমাদের বিভিন্ন যে যৌগিক প্রক্রিয়া আছে সেগুলো হচ্ছে এই নিউরোট্রান্সমিটার্সকেও রেগুলেট করে, এই নিউরোট্রান্সমিটার্স গুলোকে সিক্রিট করতে হেল্প করে। সো এইভাবে ডিপেন্ডিং আপন দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট আমরা বিভিন্ন বিভিন্ন যৌগিক প্র্যাকটিসেস দিই, যার শরীরেও এফেক্ট আছে আবার মনেও এফেক্ট আছে। কিছু কিছু যৌগিক প্র্যাকটিসেস কি করে, হার্ট রেটকে স্লো করে দেয়, ব্লাড প্রেশারকে লো করে দেয়। সেই কারণে এই যৌগিক প্র্যাকটিসেস গুলো হচ্ছে আমাদের যারা হাইপারটেনশন পেশেন্টস আছে তাদের জন্য ভালো। কিছু কিছু যৌগিক প্র্যাকটিসেস আছে যারা হচ্ছে হার্ট রেটকে ফাস্ট করে, হিটিং প্রাণায়াম। তো সেই প্র্যাকটিসেস গুলো হচ্ছে যারা লো বিপির পেশেন্টস আছে তাদের জন্য ভালো। তো এইভাবে ডিপেন্ডিং আপন দ্য কন্ডিশনস অফ দ্য পেশেন্ট যৌগিক প্র্যাকটিসেস গুলো, বিভিন্ন যৌগিক প্র্যাকটিসের আলাদা আলাদা প্রভাব থাকে। বাট এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আসছে যেটা আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে, যে আমরা যে যৌগিক প্রক্রিয়াগুলো পালন করব তার আগে কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা মাথায় রাখা উচিত। ফার্স্ট হচ্ছে নিজের শরীরকে ক্লিন করা, বিকজ এটা যৌগিক টেক্সটে, সমস্ত যৌগিক স্ক্রিপচার, সমস্ত শাস্ত্রে এটা বলা হয়েছে যে নিজের শরীরকে শুদ্ধ না করে, নিজের শরীরকে পরিষ্কার না করে কোনো যৌগিক প্র্যাকটিসেস করা উচিত নয়। যদি নিজের শরীরকে পরিষ্কার না করে যৌগিক প্র্যাকটিসেস আমরা করি তাহলে তার কিছু কিছু নেগেটিভ এফেক্টসও দেখা যেতে পারে। তো আর এখানে শরীরকে কিভাবে শুদ্ধ করতে হবে, আমরা যে শুধু স্নান করছি, ব্রাশ করে নিচ্ছি সেটা না।
সেটা হচ্ছে আমরা নিজের শরীরকে বাইরে থেকে শুদ্ধ করছি। শরীরকে ইন্টারনালিও শুদ্ধ করতে হবে, ভেতর থেকেও শুদ্ধ করতে হবে। সেটা কি করে করতে হবে না, তার জন্য যোগিক স্ক্রিপচার্স 6টা শুদ্ধি ক্রিয়ার কথা বলেছে, যার নাম হচ্ছে নেতি, ধৌতি, বস্তি, নলি, কপালভাতি অ্যান্ড ত্রাটক। এই 6টা শুদ্ধি ক্রিয়া আমাদের শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে হেল্প করে। কিভাবে না, নেতি যে প্র্যাকটিসটা আছে, নেতি হচ্ছে আমাদের যে রেসপিরেটরি সিস্টেম আছে, যে শ্বসন তন্ত্র আছে, সেটাকে ক্লিন করতে হেল্প করে। কারো যদি সাইনাসের প্রবলেম থাকে তার ক্ষেত্রে নেতি খুব হেল্পফুল। কারোর যদি নাক ব্লক হয়ে যায় সেই ক্ষেত্রে নেতি হেল্পফুল আছে, সেই ক্ষেত্রে নেতি সাহায্য করে। তো বেসিক্যালি এটা আমাদের যে রেসপিরেটরি সিস্টেম আছে, রেসপিরেটরি সিস্টেমকে শুদ্ধ করতে সাহায্য করে। ধৌতি, ধৌতি হচ্ছে আমাদের যে পুরো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট আছে, পুরো যে ডাইজেস্টিভ সিস্টেম, পাচন তন্ত্র আছে, পাচন তন্ত্রকে শুদ্ধ করতে হেল্প করে। আমাদের পুরো ইন্টেস্টাইনসকে ক্লিন করতে হেল্প করে ধৌতি। আর আমাদের ডাইজেশন প্রসেসকে খুব স্ট্রং করে, খুব শক্তিশালী বানায়। নলি, নলি কি করে না, আমাদের যে পেটের যত মাংসপেশি আছে, পেটের যত মাসলস আছে, সেইগুলোকে ভালো করে মাসাজ করে, সেগুলোর ব্লাড সাপ্লাই বাড়িয়ে দেয় সেই মাংসপেশিগুলো প্রতি, আর সেই মাংসপেশিগুলোকে স্ট্রেংথেন করে, শক্তিশালী বানায় নলি। বস্তি, বস্তি কি করে, আমাদের ইন্টেস্টাইনসকে ক্লিন রাখে। বিকজ আমাদের যতই অসুখ হোক না কেন, সবার উৎপত্তি হচ্ছে আমাদের পেটে। যদি আমাদের পেটে কোনো টক্সিনস অ্যাকিউমুলেটেড থাকে, তাহলে সেইগুলো হচ্ছে আমাদের বিভিন্ন বিভিন্ন রোগ হিসেবে আমাদের শরীরে দেখা যায়। যেমন যদি কারো কনস্টিপেশন থাকে, সেই কনস্টিপেশন থেকে তার হতে পারে বিভিন্ন ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে, ডাইজেশন প্রবলেম থেকে তার বিভিন্ন বিভিন্ন সেই কনস্টিপেশনের থেকে তার হয়তো বিভিন্ন বিভিন্ন প্রবলেমস দেখা যেতে পারে। ইভেন কি এটাও দেখা গেছে যে টক্সিনস অ্যাকিউমুলেশনের কারণে অনেকের ক্যান্সার পর্যন্ত হয়েছে। তো সেই জন্যে এটা সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ, নিজের ইন্টেস্টাইনসকে ক্লিন রাখা। তারপরে হচ্ছে কপালভাতি। কপালভাতি ফার্স্ট তো হচ্ছে, এটা হচ্ছে আমাদের লাংস ক্যাপাসিটিকে ইমপ্রুভ করতে সাহায্য করে, আমাদের লাংস ক্যাপাসিটি বাড়ায়। তার সাথে সাথে কপালভাতি আমাদের ব্রেনে একটা পার্ট আছে সেরিব্রাম, সেরিব্রাম বলে একটা অংশ আছে আমাদের ব্রেনে। সেই সেরিব্রামের কাজ হচ্ছে, আপনি যে জিনিস ভাবনা চিন্তা করছেন, কোনো কিছু প্ল্যান করছেন, কোনো কিছু ডিসিশন নিচ্ছেন, কোনো কিছু অ্যানালাইজ করছেন, এই সমস্ত কিছু কাজ হচ্ছে সেরিব্রাম। কোনো কিছু লজিক্যালি কাজ করা, রিজন আউট করা, কোনো কিছুর ব্যাপারে ডিসিশন নেওয়া, এই সব কিছুর কাজ হচ্ছে সেরিব্রামে। তো কপালভাতি আমাদের যে সেরিব্রাম অংশটা আছে, সেরিব্রামকে অ্যাক্টিভেট করে। এন্ড লাস্ট হচ্ছে ত্রাটক। ত্রাটক হচ্ছে যদি কারো চোখের প্রবলেম থাকে, চোখের প্রবলেমের জন্য, যেমন যদি কারো রিফ্র্যাক্টিভ এরার্স থাকে, শর্ট সাইটেডনেস, লং সাইটেডনেস, বা কারো যদি ড্রাইনেস অফ আইস থাকে, সেই ক্ষেত্রে ত্রাটক হচ্ছে খুব হেল্পফুল। আর তার সাথে সাথে ত্রাটক কি করে না, আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ায়। তো এই যে 6টা প্রক্রিয়া আছে, এই 6টা প্রক্রিয়া আমাদের শরীরকে ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করে। Hello, am I audible? Yes, ma'am. হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। Okay.
Yes. এই যে 6টা প্রক্রিয়া আছে, এই 6টা প্রক্রিয়া আমাদেরকে শরীরকে ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করে, যাতে আমাদের শরীরে যদি কোনো টক্সিনস থাকে সেই টক্সিনস গুলোকে বের করে দেয়। বিকজ টক্সিনস গুলো যদি আমরা না বের করে প্র্যাকটিসেস করি, তাহলে সেগুলো আমাদের শরীরে নেগেটিভ এফেক্ট ফেলতে পারে, যার কারণে আমাদের শরীরে সেটা হিতে বিপরীত হতে পারে। সেই কারণে এটা খুব ইম্পর্টেন্ট কি আপনি যখনই কোনো আসন, প্রাণায়াম বা মেডিটেশন করুন না কেন, তার আগে এটা অলওয়েজ মাথায় রাখবেন যাতে আপনার শরীর পুরো ক্লিন থাকে, নিজের শরীরকে ক্লিন করা। আর তার সাথে সাথে অবভিয়াসলি নিজের খাবার দাবারের প্রতিও ধ্যান দিতে হবে। আপনি কি খাচ্ছেন, কতটা পরিমাণে খাচ্ছেন, কখন খাচ্ছেন, সবকিছু মাথায় রাখতে হবে। কখন ঘুমাচ্ছেন, কতটা ঘুমাচ্ছেন, কি কি কাজ করছেন সারাদিনে, বেশি কাজ হচ্ছে না অল্প হচ্ছে, সবকিছু মাথায় রাখতে হবে। বিকজ আমাদের সমস্ত কিছু ডিপেন্ড করছে শুধু যোগিক প্র্যাকটিসেস নয়। এই যে যোগ, যে আমরা স্থিতিটা যে কথা ডিসকাস করলাম, যোগ স্থিতিটাকে প্রাপ্ত করার জন্য আমাদের পুরো লাইফস্টাইল ঠিক করা প্রয়োজন। আমরা কি খাচ্ছি, কখন ঘুমাচ্ছি, কখন উঠছি, কতটা ঘুমাচ্ছি, কি কি কাজ করছি, কার সাথে কিভাবে ব্যবহার করছি, আমাদের মন ঠিক থাকছে কিনা, সমস্ত কিছু হচ্ছে এই ডিপেন্ড করে। সমস্ত কিছু আমাদের যোগিক প্র্যাকটিসেসকে প্রভাব করে। শুধুই আমরা আসন প্রাণায়াম করে নিলাম বাট বাকি আমরা লাইফস্টাইলকে ঠিক করলাম না, তাহলে কিছু হবে না। আমাদের কালেকটিভলি সমস্ত কিছুকে ব্যালেন্সড রাখতে হবে, তাহলেই আমরা এই যে যোগের যে স্থিতি আছে সেটাকে আমরা প্রাপ্ত করতে পারবো। এর জন্য আমি একটা ছোট্ট রেফারেন্স দেব ফ্রম ভগবদ গীতা, যেখানে শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে, युक्ताहार विहारस्य युक्त चेष्टस्य कर्मसु युक्त स्वप्न वबोधस्य योगो भवति दुःखः। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি যে যোগার যে স্থিতিটা প্রাপ্ত করবে, যেটা হচ্ছে তোমার দুঃখকে নিবারণ করবে, তোমার সমস্ত সাফারিংসকে নিবারণ করবে, সেই যোগের স্থিতিটা প্রাপ্ত করার জন্য এটা খুব নেসেসারি যে তুমি কি খাচ্ছ সেটা তোমার আহার যাতে মডারেট থাকে, ব্যালেন্সড থাকতে। যুক্তা আহার, যুক্তা আহার মিন্স আমরা যে খাবার খাচ্ছি সেটা যাতে অলওয়েজ মডারেট থাকে। যুক্ত বিহার, আমরা যে বিহার করছি, যে কাজ করছি, যে রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস করছি, সেগুলো যাতে মডারেট থাকে। युक्ताहार विहारस्य युक्त स्वप्नश्चेष्टस्य, মানে আমরা যে চেষ্টা, যে কাজ করছি, যে ঘুমোচ্ছি, সেটাও যাতে মডারেট থাকে, খুব বেশিও ঘুম না, খুব কমও ঘুম না, যাতে একদম যতটা ঘুম দরকার ততটাই। তাহলে আমরা যদি এইগুলো ফলো করি, তাহলেই আমরা যোগের যে স্থিতি আছে সেটাতে আমরা পৌঁছতে পারবো। আর এটার উপরেও আমাদের যে মন আর শরীর আমাদের ডিপেন্ড করছে। আমরা কি খাচ্ছি, কতটা ঘুমাচ্ছি, তার উপরেও আমাদের মনের স্থিতি ডিপেন্ড করছে। যেমন কিছু কিছু খাবার দেখবেন, কিছু কিছু খাবার খাওয়ার পর খুব বেশি ঘুম পায়, একটা লেজিনেস ভাব চলে আসবে। যেমন আপনি হয়তো যদি ধোসা বা ইডলি খান বা কোনো ফার্মেন্টেড বা বাসি জিনিস খান, যেমন পান্তা ভাত, পান্তা ভাত হচ্ছে বাসি, পান্তা ভাত খাওয়ার পর কি হয়, খুব বেশি ঘুম পায়। তো এমনি টাইপের খাবার যেগুলো বাসি খাবার আছে, সেই খাবারগুলো খেলে কি হয়, আমাদের মধ্যে একটা লেজিনেস ভাব চলে আসে, তখন আমাদের কাজ করতে আর অতটা মন করে না, মনে হয় যেন ঘুমিয়ে পড়ি। তারপরে কিছু ধরনের খাবার আছে, যেমন ধরুন চা, কফি বা চকলেটস বা ফাস্ট ফুড, এইগুলো খেলে কি হয়, আমাদের মন খুব বেশি চঞ্চল হয়ে যায়। সেজন্য দেখবেন না যে খুব ঘুম পেলে আমরা অলওয়েজ কি করি, যে এক কাপ কফি খেয়ে নিলাম বা চা খেয়ে নিলাম, এগুলো কি করে না, আমাদের মাইন্ডকে হাইপার অ্যাক্টিভ করে দেয়। আর কিছু কিছু খাবার আছে যেটা আমাদের মনকে শান্ত রাখে, যে খাবারগুলো খেলে আমরা খুব লাইট ফিল করি, হালকা ফিল করি, হ্যাপি 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 ফিল করি।
শান্ত রাখে আমাদের মনকে, সেই খাবারগুলো হলো ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। তো এটাই দেখুন যে আমরা যেভাবে খাবার খাচ্ছি, যেভাবে জীবন যাপন করছি, তার উপরও আমাদের শরীর আর মন ডিপেন্ডেন্ট আছে। তো সেই কারণে শুধুই আমি আসন প্রাণায়াম করে গেলাম আর বাকি ফলো করলাম না, সেইভাবে হবে না। আমাদের সমস্ত কিছু ধ্যান রাখতে হবে। তো আমি এটা বলেই কনক্লুড করব, তারপর আমরা একটা প্র্যাকটিক্যাল সেশনে যাব। তো এটা বলেই আমি কনক্লুড করব যে আপনি যা করছেন, নর্মাল লাইফস্টাইল লিড করছেন, করুন, বাট তার মধ্যে একটু স্লাইট কিছু কারেকশন করে নিন আর কিছু যোগিক প্র্যাকটিসেস ইনক্লুড করে নিন। তাহলে কি হবে, দেখবেন যে আপনার যে লাইফস্টাইল আছে সেটা আরো ভালো হয়ে যাবে। আর এটা শুধু আপনার শরীর আর মনে না, আপনার সমস্ত পার্সোনালিটি, পুরো পার্সোনালিটির উপর একটা চেঞ্জ আসবে। আমরা কিভাবে ভাবছি, কিভাবে লোকের সাথে কথা বলছি, কিভাবে নিজেদের ইমোশনসকে হ্যান্ডেল করছি, সমস্ত কিছুর উপর একটা চেঞ্জ চলে আসবে। আমরা যে আমাদের ওয়ার্ক প্লেসে বা আমাদের ফ্যামিলি রিলেটেড যদি কোনো কিছু ডিসিশনস নিতে হয়, সেই ক্ষেত্রেও একটা চেঞ্জ চলে আসবে। আমরা আরো ভালোভাবে ডিসিশনস নিতে পারবো। তার কারণে ইট ইজ ইম্পর্টেন্ট কি আমরা সমস্ত কিছু আমরা কনসিডার করি, যোগা প্র্যাকটিসের সাথে সাথে সমস্ত কিছু কনসিডার করি, বিকজ আমাদের পুরো লাইফস্টাইলের ওপর আমার শরীর আর মনের কন্ডিশন ডিপেন্ড করছে। সো উইথ দিস আই কনক্লুড। তো এখন আমরা একটা জাস্ট প্রাণায়াম করে নেব। am I visible? সবাই দেখতে পাচ্ছে আমার ভয়েস ক্লিয়ার? ইয়েস ম্যাম। হ্যাঁ ম্যাডাম, আপনার ভয়েস ক্লিয়ার, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না। ওকে, হ্যাঁ ম্যাডাম, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে ওকে, তো সবাই আরাম করে বসে যাব, সুখাসনে বসে যান। জাস্ট এমনি লেগস ফোল্ড করে, পা ফোল্ড করে জাস্ট বসে যান। হাত দুটো এইভাবে আকাশের দিকে হাঁটুর উপর খোলা ছেড়ে দিন। দুটো কাঁধকে ঢিলা, শরীর সোজা, শিরদাঁড়া সোজা। আর ধীরে ধীরে চোখ বন্ধ করে নিন। মুখে একটা ছোট্ট হাসি থাকবে। আর সাধারণ একটা নিঃশ্বাস ভেতরে আর বাইরে। আরো একবার আমাদের নিঃশ্বাস ভেতরে আর আস্তে আস্তে বাইরে ছেড়ে দেব। ধীরে ধীরে নিজের শরীরের প্রতি নিজের মন নিয়ে যাব। পুরো শরীরের প্রতি সজাগ হয়ে যাব। শরীরে কোথাও কোনো ব্যথা থাকলে, কোনো স্টিফনেস থাকলে, জড়তা থাকলে তার দিকে সজাগ হয়ে যাব। শরীরে যা কিছু সংবেদনা চলছে সেটাকে অনুভব করব। আর ধীরে ধীরে পুরো শরীরকে ঢিলা ছাড়তে শুরু করব। মন থেকে ইনস্ট্রাকশন দেব নিজের শরীরকে ঢিলা হওয়ার জন্য। নিজের পা দুটোকে ঢিলা ছেড়ে দেব। কোমর, পিঠ, পেট, ছাতি, ডান হাত, বাঁ হাত, ডান কাঁধ, বাঁ কাঁধ, ঘাড় ও গলা, মুখ ও মাথা, পুরো শরীরকে ঢিলা ছেড়ে দেব। আর আরো একটা সাধারণ নিঃশ্বাস ভেতরে আর আস্তে আস্তে বাইরে।
এবার ধীরে ধীরে নিজের মনের প্রতি সজাগ হয়ে যাব। মনে যা কিছু চিন্তা ভাবনা চলছে সেটাকে দেখব, লক্ষ্য করব। কোনো চিন্তা ভাবনাকে আটকাবো না, সে ভালোই হোক বা খারাপই হোক, কোনো কিছুই আটকাবো না, সমস্ত কিছু দেখব, লক্ষ্য করব। যেমন আমার মন চলতে চাইছে চলতে দেব। নিজের মনের স্থিতিকে দেখব। এবার ধীরে ধীরে নিজের নিঃশ্বাসের প্রতি সজাগ হয়ে যাব। পুরো ধ্যান নিজের নিঃশ্বাসের প্রতি থাকবে। কিভাবে আমার নিঃশ্বাস দুটো নাক দিয়ে নাকের ভেতরে যাচ্ছে আর কিভাবে ধীরে ধীরে দুটো নাক দিয়ে নিঃশ্বাস বেরিয়ে আসছে, এই প্রক্রিয়াকে আমরা দেখব। এই প্রক্রিয়ার সাথে সাথে আমরা চলবো। পুরো ধ্যান নিঃশ্বাসের প্রতি। লম্বা গভীর নিঃশ্বাস নিতে থাকবো আর ছাড়তে থাকবো। আরো একবার লম্বা গভীর নিঃশ্বাস ভেতরে আর আস্তে আস্তে বাইরে। এবার আমরা ভ্রামরি প্রাণায়াম করার জন্য প্রস্তুত হয়ে যাব। সবাই একবার ধীরে ধীরে চোখ খুলে নেব আর একবার দেখে নেব কিভাবে ভ্রামরি প্রাণায়াম করব। ভ্রামরি প্রাণায়ামের জন্য এই যে ইন্ডেক্স ফিঙ্গার আছে, ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এই যে কানের যে ফ্ল্যাপ আছে এই ফ্ল্যাপটাকে প্রেস করব। কানের ভেতরে হাত ঢোকাবো না, কানের ফ্ল্যাপটাকে প্রেস করব। চেস্ট এক্সপ্যান্ডেড থাকবে, শির দ্বারা সোজা। ভ্রামরি প্রাণায়ামে আমরা মৌমাছির মতো আওয়াজ সৃষ্টি করব। একবার দেখে নেব, ফার্স্ট রাউন্ড দেখে নেব। নিঃশ্বাস নেব, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মৌমাছির মতো আওয়াজ করব। এটা ভ্রামরি প্রাণায়াম হলো। তো এবার আমরা সবাই একসাথে করব। ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে কানের ফ্ল্যাপটাকে বন্ধ করে নিই। চেস্ট এক্সপ্যান্ডেড, শির দ্বারা সোজা, চোখ বন্ধ। যদি কারো কনফিউশন থাকে, যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনি চোখ খুলে দেখে নিতে পারেন। আদারওয়াইজ চোখ বন্ধ করেই করব। একটা সাধারণ নিঃশ্বাস ভেতরে আর আস্তে আস্তে বাইরে। একটা লম্বা গভীর নিঃশ্বাস ভেতরে ভ্রামরির জন্যে আর ছাড়তে ছাড়তে মৌমাছির মতো আওয়াজ প্রডিউস করব। আরো একবার লম্বা গভীর নিঃশ্বাস ভেতরে। আরো একবার সাধারণ গভীর নিঃশ্বাস ভেতরে।
এবার আমরা নিজেরা 4 বার আরো প্র্যাকটিস করব, নিজের থেকে 4 রাউন্ড প্র্যাকটিস করব, চোখ বন্ধ করে নিই আর 4 রাউন্ড নিজের থেকে প্র্যাকটিস করে নেব। সাধারণ নিঃশ্বাস ভেতরে আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মৌমাছির মতো আওয়াজ প্রডিউস করব। কন্টিনিউ। আরেকবার লম্বা গভীর নিঃশ্বাস ভেতরে। আরেকবার আনন্দের সাথে লম্বা গভীর নিঃশ্বাস ভেতরে। লাস্ট রাউন্ড। আরেকটা লম্বা গভীর নিঃশ্বাস ভেতরে। and relax, চোখ বন্ধই থাকবে, চোখ বন্ধ করে বিশ্রাম করব। পুরো মনটা নিজের নিঃশ্বাসের প্রতি থাকবে। পুরো মন নিঃশ্বাসের প্রতি। নিঃশ্বাসের গতিবিধিকে দেখব, নিজের হার্টবিটের প্রতি সজাগ হয়ে যাব। ধীরে ধীরে নিজের মনের প্রতি সজাগ হয়ে যাব, মনের স্থিতিকে দেখব। অভ্যাসের আগে ও পরে মনের স্থিতির মধ্যে কোনো চেঞ্জ এসছে কিনা সেটাকে লক্ষ্য করব। আর আনন্দের সাথে আরেকটা লম্বা গভীর নিঃশ্বাস ভেতরে আর আস্তে আস্তে বাইরে। ধীরে ধীরে নিজের শরীর ও আশপাশের পরিবেশের প্রতি সজাগ হয়ে যাব। শরীরের সাথে বাতাসের স্পর্শকে অনুভব করব, শরীরের সাথে কাপড় জামা স্পর্শকে অনুভব করব। আর আরো একটা আনন্দের সাথে লম্বা গভীর নিঃশ্বাস ভেতরে আর আস্তে আস্তে ছেড়ে দেব। আর যখন ভালো লাগবে নিজের সময় নিয়ে খুব ধীরে ধীরে হাসি মুখে নিজের চোখ খুলে নিতে পারি। খুব ধীরে ধীরে হাসি মুখে নিজের চোখ খুলে নেব। তো আপনারা সবাই ফিডব্যাক শেয়ার করতে পারেন যে আপনাদের কেমন লাগলো, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন। And I thank the entire team for inviting me to this webinar. I thank you all, and I also thank the participants present over here. So আপনাদের যদি কোনো ফিডব্যাক বা প্রশ্ন থাকে তো আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন।
ম্যাডাম, খুব সুন্দর আমাদের প্রশিক্ষণটা দিলেন, কিন্তু একটা বিষয় জানার ছিল, এই প্রত্যেকটা পর্যায়ে কতক্ষণ করে করা উচিত? কতক্ষণ? সরি স্যার, লাস্টেরটা আপনার ভয়েস কেটে গেল। বলছি যে এই যে এক একটা ভ্রামরি বা এই যে প্রাণায়ামগুলো আমরা করব, এইগুলো কতক্ষণ করা উচিত? এক একটা প্রাণায়াম কতক্ষণ ধরে করা উচিত? এইটা আপনি ইনিশিয়ালি 5 থেকে 7 রাউন্ড থেকে 5 থেকে 7 রাউন্ড পর্যন্ত শুরু করতে পারেন। যারা জেনারেল প্র্যাকটিশনার্স, মানে যাদের কোনো শরীরে কোনো অসুখ বিসুখ নেই, তারা 5 থেকে 7 রাউন্ড, ইভেন কি 9 রাউন্ড তো যেতে পারেন। ধীরে ধীরে আপনি আপনার ইন্টেন্সিটি বাড়াতে পারেন। আদারওয়াইজ এটা আপনার अगेन ডিপেন্ড করে, যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে এটা সেই পেশেন্ট উপর ডিপেন্ড করে। বাট জেনারেলি যারা প্র্যাকটিস করছে তারা 7, 8, 9 রাউন্ড করতে পারে ইজিলি, নো প্রবলেম। বাট মেক শিওর কি যখন আপনি এই যোগা প্র্যাকটিসেস গুলো করবেন, এগুলো হয় খালি পেটে করবেন, খালি পেটে করবেন, না হলে খাওয়ার 3-4 ঘন্টা পর করবেন। কখনো ভর্তি পেটে প্র্যাকটিসেস গুলো করা উচিত না, না হলে এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে এফেক্ট করে, ডাইজেশন প্রপার হয় না। তাহলে সকালবেলা করলে সবচেয়ে ভালো। হ্যাঁ, সকালবেলা করা সবচেয়ে বেস্ট। হ্যাঁ, নমস্কার ম্যাম, আমি একটা ব্যাপার জানতে চাই। ইয়েস। আপনি যে ওই বললেন ফার্স্টেই যে কোনো প্রাণায়াম স্টার্ট করার আগে বডি থেকে যে টক্সিক মেটেরিয়াল থাকে সেগুলোকে আগে দূর করতে হবে, তারপর আমরা করতে পারবো। মানে আমরা ধরুন সকালে ঘুম থেকে উঠে যদি খালি পেটে এই ভ্রামরি প্রাণায়ামটা করতে যাই, তার আগে আপনি যে সমস্ত স্টেপগুলো বললেন যে ওই নেতি ধৌতি নলি, মানে ওই যে টক্সিক রিলিজের জন্য যে স্টেপগুলো, ওইগুলো কি আগে করে তারপর এটা করতে হবে নাকি ডাইরেক্ট এটা করতে পারি? ওইটা আপনি ডাইরেক্ট আপনি করতে যাবেন না, ওটা আপনি কোনো যোগা প্র্যাকটিশনার আন্ডারের আগে শিখে নিন, তারপরেই আপনি ওগুলো প্র্যাকটিস করুন। বিকজ এগুলো হচ্ছে, এগুলো অনেক কিছু এফেক্টস থাকতে পারে। তো সেই জন্য এটাই বলবো যে শুদ্ধি ক্রিয়াসগুলো আছে, শুদ্ধি ক্রিয়াসগুলো অলওয়েজ কোনো যোগা প্র্যাকটিশনারের আন্ডারে বা যোগা ইনস্ট্রাক্টরের আন্ডারে শেখা উচিত। আদারওয়াইজ যদি আপনার টক্সিনস রিলিজ করতে হয়, তো সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি ঘুম থেকে উঠে আগে ফ্রেশ আপ হয়ে নিন, পুরো ইন্টেস্টাইন ক্লিয়ার করে নিন, ওয়াশরুমে গিয়ে ওয়াশরুম পেট খালি করে দিন, তারপর এসে আপনি প্র্যাকটিসেস করুন সিম্পলি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আর যে যোগাসনগুলো রয়েছে সেগুলো কি নর্মাল করা যেতে পারে? হ্যাঁ, সেগুলো নর্মালি করতে পারেন, নো প্রবলেম। বাট মেক শিওর কি আপনার পেট খালি করে করুন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ওকে। আচ্ছা, আর কারো কি কোনো প্রশ্ন আছে? আমরা সেশনটা ওপেন রেখেছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে সে করতে পারে। আচ্ছা, আমার মনে হচ্ছে আর কারো কোনো প্রশ্ন নেই।
তাই আমরা মিস পরিচিতি সাহাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার অসাধারণ উপস্থাপনার জন্য। থ্যাংক ইউ ম্যাম। আর আজকে আমাদের ওয়েবিনারটা এখানেই শেষ করছি।